ঘন কুয়াশা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। রাতে অসহায় শ্রমজীবী মানুষ। বৃষ্টির পর শীত আরো বাড়বে বলছে আবহাওয়া অফিস। মুক্তিপণ না পেয়ে কক্সবাজারের রামুতে 2 ভাইকে হত্যা। গভীর জঙ্গল থেকে লাশ উদ্ধার। জড়িত সন্দেহে আটক 9। সরকারের প্রচেষ্টায় নাশকতা নিয়ন্ত্রণে আসায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। জাতীয় সংসদে বছরের প্রথম অধিবেশনের ভাষণে বললেন রাষ্ট্রপতি। পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আবারও বিদেশিদের কাছে নালিশ বিএনপির। গুলশানে কূটনীতিকদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক। এবং অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামার খেসারত দিল বাংলাদেশ। খুলনায় তৃতীয় টি-20তে 31 রানে হারল টাইগাররা। সিরিজে ফিরল জিম্বাবুয়ে। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। মাঘ মাসের শুরুতে রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে বিপাকে নগরবাসী। সেই সাথে রাতে শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ছিন্নমূল সাধারণ মানুষ। আর আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি আরও কয়েকদিন থাকবে, তবে এখনও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। মাঘ মাসের 7 তারিখ হলেও বুধবার সকাল থেকে শীতের তীব্রতা ছিল কম, তবে আকাশ ছিল মেঘলা। আর বিকেল নাগাদ সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে রাজধানীর ব্যস্ত জীবনে। এতে করে অনেকটা বিপাকে পড়তে হয় নগরবাসীকে। বৃষ্টির জন্য আসলে প্রিপারেশনও ছিল না তেমন, কাজে বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে আর কি। বৃষ্টির জন্য আটকা পড়ে গেলাম অনেক কষ্টে। এখানে 7 রাস্তায় এসে নামলাম। আমার বাসা মগবাজার। হ্যাঁ, এখন বাসায় যেতে আর পাচ্ছি না। শীতের দিনে বৃষ্টি এটা আসলে অস্বাভাবিক, তো এতে তো লোকজন দুর্যোগ তো হচ্ছেই। মাঘের শুরুতে হঠাৎ বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া শ্রমজীবীরা। শীত বেড়ে যাওয়ায় কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। অনেককে দেখা যায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে। বৃষ্টির হওয়াতে মানে শীত আপনার প্রচন্ড বাড়ছে। উত্তরে বাতাস, অতিরিক্ত শীত বাড়ছে, কষ্ট বাড়ছে, মানে আমরা থাকতে পারতাছি না শীতের জ্বালা। এদিকে রাত বাড়ার সাথে সাথে বাতাসের কারণে শীত বেড়েছে দ্বিগুণ। তাই ছিন্নমূল এসব মানুষের কণ্ঠে ছিল সাহায্যের আকুতি। ঠান্ডা রাস্তাঘাটে বইয়া রয়েছে, আমাকে তো সরকারে কিছু দেয় না। এর কম্বলের আশায় বইয়া রয়েছে, কোনো সহযোগিতা পাইতেছি না। শীতে বহুত কষ্ট করতেছি। সরকার যদি দয়া করে আমাদের সাহায্য করতো তাহলে আমরা গরিব বাঁচতে পারতাম। আবহাওয়া অফিস বলছে মাঘের এই বৃষ্টি থাকবে আরো 2-1 দিন, তবে বৃষ্টি কেটে গেলেই শীতের তীব্রতা আরো বাড়বে। পশ্চিমা লঘুচাপগুলো পশ্চিম থেকে আসে পূর্ব দিকে চলে যায়। যেহেতু এখানে সাথে পূবালি লঘুচাপের সংমিশ্রণ ঘটেছে, সেই জন্য বৃষ্টিপাতটা হচ্ছে। যখন এইটা মেঘটা কেটে যাবে তখনই শৈত্যপ্রবাহটার আরম্ভ হবে। সেখানে রাতের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে কমে যাবে। আকস্মিক এই শীতের তীব্রতা শৈত্যপ্রবাহ নয় বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই অবস্থা বিরাজ করছে উত্তরাঞ্চলেও। মাঘের শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এছাড়া ময়মনসিংহ ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে একদিকে শীত, অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। সকালে বৃষ্টির কারণে যানবাহন না পাওয়ায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। হঠাৎ করে বৃষ্টির কারণে আমাদের অফিসে যাওয়া সমস্যা হচ্ছে। গাড়ি পাচ্ছি না, অটো পাচ্ছি না, যাও পাচ্ছি তাও ভাড়া বেশি নিচ্ছে। বেলা বাড়লেও রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে কনকনে ঠান্ডা হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এর মধ্যেই কাজে বের হয়ে সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গত 12 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 41.8 মিলিমিটার। সিলেটের সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুরের দিকে তা বেড়ে যায়। এ কারণে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা কমার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। সকাল থেকে বৃষ্টি, সর্বোপরি ঠান্ডার যন্ত্রণায় আর কি সহ্য করা যাচ্ছে না। এক সাইডটাছে না, কখন কি করি, গাড়ির রস তুলি কখন আর মালিকের দেই কোন সময়। হিমেল হাওয়া আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় দূরপাল্লার বাস ও ট্রাক। সিরাজগঞ্জেও অসময়ের বৃষ্টি আর হিমেল হাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে মানুষের স্বাভাবিক কাজকর্মে। কাজ না থাকায় বেকার সময় পার করতে হয় শ্রমজীবীদের।
যে বৃষ্টি, এই বৃষ্টিতে আমাদের কাজ হইতেছে না, মানুষজন নাই, আমাদের খুব সমস্যা হয়ে গেছে। বাসায় থেকে লোকজন কম বের হচ্ছে, যার কারণে আমাদের বেচা কেনা কম হচ্ছে। হ্যাঁ, এরকম বৃষ্টি থাকলে পরে সবারই জন্যই ক্ষতি। এছাড়া ঠাকুরগাঁও, দিনাজপুর ও নেত্রকোনায় মাঘের শুরুতে হঠাৎ বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে শ্রমজীবীদের। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। মুক্তিপণ না পেয়ে কক্সবাজারের রামুতে 2 ভাইকে হত্যা করেছে অপহরণকারীরা। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে 9 জনকে। তাদের দেয়া তথ্যে উদ্ধার করা হয় 2 শিশুর লাশ। পুলিশের ধারণা, অপহরণের আলামত লুকাতেই হত্যা করা হয় 2 শিশুকে। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। থানার মধ্যে না জিজ্ঞেস করছে, শুক্র এই মুখ জমা দিয়েছে। হলে আমরা ওই জয়নালের বাড়িতে এই লাশ মেরে ফেলেছে। মেরে ফেলার পর ওই বাগানের মধ্যে গিয়ে নদীর কাঁচায় ফেলে দিয়েছে। অপহরণের 2 দিন পর 2 ভাতিজার লাশ উদ্ধারের মর্মান্তিক ঘটনা এভাবেই বর্ণনা করছিলেন জাহাঙ্গীর। স্বজনরা জানায়, নেহায়েত টাকার জন্যই হাসান ও হোসাইনকে অপহরণ করেছিল একই এলাকার শুক্কুর ও তার দল। পরে মুঠোফোনে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করলে পুলিশে খবর দেয় তারা। তারই সূত্র ধরে প্রথমে শুক্কুর এবং পরে আরো 3 জনকে গ্রেফতার করা হয়, যাদের তথ্য অনুযায়ী গরজানিয়ার গভীর অরণ্য থেকে হাসান ও হোসাইনের লাশ উদ্ধার করা হয়। আমি যারা অপহরণ করতেছে ওদেরকে ফাঁসি চাই, যেন ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো আর ঘটনা না ঘটে। এদিকে তথ্য গোপনের উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। অপরাধীদের মূল উদ্দেশ্যটাই ছিল অপহরণ করে মুক্তিপণ আদায় করা, কিন্তু প্রতিবেশী হওয়ার কারণে বাচ্চাগুলো হয়তো তাদেরকে চিনে ফেলেছে। আসামিরা দিতে হওয়ার পরে তারা তথ্য গোপন করার জন্য বাচ্চাগুলোকে হত্যা করছে বলে আমাদের প্রাথমিক তদন্ত মনে হয়েছে। বাচ্চাগুলো মৃত অবস্থায় পাওয়া গেছে এবং যিনি বাচ্চাগুলো পোস্টমর্টেম করছে উনি ধারণা করছে এটা গলা টিপে হত্যা। 8 বছর বয়সী হাসান বাইশারি শাহ নুরুদ্দিন মাদ্রাসায় 3য় শ্রেণীর ছাত্র ছিল। একই শ্রেণীতে বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত হোসাইন। এই ঘটনার সাথে জড়িত আরও বেশ কজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরে কর্মরত 27 বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের গণমাধ্যম দ্য স্ট্রেটস টাইমস। এরই মধ্যে 26 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যমটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গেল বছর নভেম্বর থেকে ডিসেম্বরে আন্তর্জাতিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের আটক করা হয়। আটককৃতরা আইএস ও আল কায়েদার মতাদর্শী বলে তদন্তে বের হয়ে এসেছে। সিঙ্গাপুরে তাদের কোনো হামলার পরিকল্পনা না থাকলেও বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনগুলোতে যোগ দেওয়ার কথা ভাবছিল। সিঙ্গাপুর ভিত্তিক আরেকটি চ্যানেল নিউজ এশিয়া তাদের প্রতিবেদনে বলেছে, আটককৃতরা বাংলাদেশে হামলার পরিকল্পনা করছিল। এদিকে ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে 12 জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বাকি 14 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সরকারের প্রচেষ্টায় নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে আসায় জনজীবনে স্বস্তি বিরাজ করছে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 10ম জাতীয় সংসদের 9ম অধিবেশনে তিনি একথা বলেন। বুধবার বিকেল 4:30টায় সংসদ অধিবেশন শুরু হয়। প্রথা অনুযায়ী নতুন বছরের শুরুতে রাষ্ট্রপতি অধিবেশনে ভাষণ দেন। ভাষণে সরকারের গেল সময়ের গৃহীত পদক্ষেপ আগামীর জন্য দিক নির্দেশনা দেন রাষ্ট্রপতি। দেশকে এগিয়ে নিতে সরকারের নানামুখী উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। এ সময় সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি। দেশের মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বিগত মেয়াদের ধারাবাহিকতায় বর্তমান সরকার এর লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর ফলে দেশে নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবনে স্বস্তি বিরাজ করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত বিশেষ দূত পিটার সাদারল্যান্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সম্মেলন কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের জানান,
বৈঠকে নিরাপদ অভিবাসনের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, অভিবাসীদের কল্যাণ একটি বৈশ্বিক দায়িত্ব। এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির নানা ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আর এই বিষয়ে বাংলাদেশি সহকর্মীদের কাজেরও প্রশংসা করেন স্যার পিটার সাদারল্যান্ড। এ সময় চলতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে জাতিসংঘের বিশেষ অধিবেশনে নিরাপদ অভিবাসনের বিষয়ে সফল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পিটার সাদারল্যান্ডকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। প্রবাসের সময় আরও থাকছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। সিলেটে আবারও দুপক্ষের কোন্দলে শিক্ষার্থী নিহত। গেল পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগের বিভিন্ন প্রমাণ বিএনপির পক্ষ থেকে কূটনীতিকদের কাছে উপস্থাপন করা হয়েছে। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে শীর্ষ নেতাদের এ বৈঠকে এগুলো হস্তান্তর করা হয়। বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বুধবার বিকেল 3:30টার পর থেকেই কূটনীতিকরা একে একে আসতে থাকেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। বিকেল 4টার দিকে শুরু হওয়া এই বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ 14টি দেশের কূটনীতিকরা অংশ নেন। বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খুসরো মোহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন। তাদের তরফ থেকে আগ্রহ ছিল যে আমাদের পার্টির অবস্থানটি কি, আমরা নির্বাচনটি কিভাবে দেখলাম। এই রুটিন মত বিনিময়ের মধ্যে সেই বিষয়গুলো উঠে এসেছে। কিছু দালিলিক প্রমাণ দেখিয়েছি কিভাবে বাংলাদেশে কারচুপি হয়েছে, নির্বাচন কিভাবে বিঘ্নিত হয়েছে, ভোটার কিভাবে ভোটদান থেকে বঞ্চিত, কিভাবে আপনার প্রার্থীদেরকে বের করে দিয়েছে, কিভাবে ভোটারদেরকে লাঞ্ছিত করেছে। এই সমস্ত বিষয়গুলো আমরা একটা ডকুমেন্টারি সেখানে আমরা দেখিয়েছি। দলের ভবিষ্যৎ ও নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতেই শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে নবনিযুক্ত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে শুভেচ্ছা জানানোর পর তিনি একথা বলেন। সংগঠিত করার জন্য এদেশের মানুষ কৃতজ্ঞ। আমি যেখানে গিয়েছি অতীতে আমাকে তারা সমর্থন দিয়েছেন, তারা ছুটে এসেছেন জাতীয় পার্টি করার জন্য। আমি আশা করি তারা আবারও আমাকে, আমাদের দলকে, পার্টির চেয়ারম্যানকে, সকল নেতাকর্মীকে তারা সাহায্য করবেন। দেশের মানুষ আমাদের জন্য কত লজ্জার কথা, আমরা বেঁচে আছি, বাইরে আছি, সবার সময় করছি, তার সত্ত্বেও জনগণ আস্থা আমাদের নেই। জনগণ আস্থা ফিরিয়ে আনতে হবে। এই জন্যই আমি এই ব্যবস্থা গ্রহণ করেছি। আর রসুনের সাথে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে পারবেন না, আমিও তো বাজার করে পারবো না, জিএম কাজ করতে পারবেন। টানা 9 দিন পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কর্মবিরতি শেষে বুধবার সকাল থেকে ক্লাস পরীক্ষা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা জানান, শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে কর্মবিরতি স্থগিত করেছেন তারা। টানা 9 দিনের এই কর্মবিরতিতে শিক্ষাজীবন কিছুটা ঝুঁকির মধ্যে পড়লেও শিক্ষকরা সাহায্য করলে এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন শিক্ষার্থীরা। গত 11 জানুয়ারি থেকে বেতন কাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা বাড়ানো, বেতন স্কেলে গ্রেডের সমস্যা নিরসন সহ কয়েক দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। ক্লাস শুরু হয়েছে, আমাদের অনেক ভালো লাগতেছে। অনেকদিন বন্ধ ছিল তো আমাদের অনেক পড়ালেখার ক্ষতি হয়েছে। মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ হয়ে গিয়েছে, এরকম ছুটি আমাদের কাম্য নয়। 3 তারিখ থেকে সিদ্ধান্ত দেবে, সিদ্ধান্ত দেওয়ার পরে যদি 15 দিন ক্লাস করে আবার ক্লাস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সেমিস্টারটা তো অনেক পিছিয়ে যাবে। ওভারটাইম না নেওয়া হলে দেখা যাবে যে ক্লাসগুলো আমরা অনেকগুলো পাবো না, দেখা যাবে যে শর্টলি বুঝিয়ে দেওয়া হবে ক্লাসে, কিন্তু যার কারণে আমরা অনেক কিছুই মিস করছি। আমাদের আন্দোলনের সাথে ক্লাস হ্যাম্পারের বিষয়টি কখন আমরা যোগ করিনি। আমরা যেভাবে হোক বিষয়গুলোকে ম্যানেজ করে নিয়ে গেছি। সে ব্যাপারে আমরা প্রত্যেকের জায়গা থেকে সম্পূর্ণরূপে কন্ট্রিবিউশন দিয়েছি। আমরা শুক্র শনিবারে আমাদের মেকআপ ক্লাসগুলো করে নেই। মেকআপ ক্লাস যদি নিয়ে নেই এবং শিক্ষার্থীরাও এখানে স্বতঃস্ফূর্ত থাকেন, সেক্ষেত্রে একদিনের জন্য সেশন জট হবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক অস্থিরতা খুব একটা দেখা না গেলেও
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অভ্যন্তরীণ কোন্দলে এ নিয়ে গত 1 বছরে মারা গেছেন ছাত্রলীগের 2 কর্মী। সবশেষ মঙ্গলবার রাতে মারা যান আরেক ছাত্র। এ অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলছেন, এই ঘটনায় সংগঠনের কেউ জড়িত থাকলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল হাতের রিপোর্টে বিস্তারিত। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে প্রচার মিছিলের সামনের সারিতে রাজপথে গত সোমবারও দেখা গেছে তাকে। পরদিন মঙ্গলবার ক্লাস করতে ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ কর্মী সাগরের গ্রুপ তার উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেলে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে রাতে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে রাত 11টায় মারা যান তিনি। সাগর, সুহেল, মইনুল এরা সহ তাদের সঙ্গভঙ্গ যারা আছে সবাই আমাদের উপর এলোপাতাড়ি হামলা করছে। ওর উপর আগের গ্রাজ ছিল, গ্রাজ মিটাইছে। 14 সালের শেষের দিকে ছাত্রলীগের একটি পক্ষের হয়ে মারামারি করতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিহত হন এই বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র সুমন। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলছেন, হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। বিশৃঙ্খলা করলে সে যেই হোক, এমনকি সর্বোচ্চ পর্যায়ে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হলে তাকেও আমরা কোনো ছাড় দিচ্ছি না বা তার প্রতি আমরা কোনো সহমর্মিতা দেখাচ্ছি না। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। আর বারবার সংঘাত ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি নেই। যারা যারা ঘটনার সাথে জড়িত আছে তাদের নাম টাম পাইছি আমরা। আশা করি আমরা এই 2-1 দিনের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। বিশ্ববিদ্যালয়ে কোনো আনুষ্ঠানিক রাজনীতি নাই। হয়তো কেউ যারা একটা আদর্শে মুক্তিযুদ্ধের আদর্শে যদি ইয়ে করে, সেগুলো তো কোনো তাদের তৎপরতা তো ইউনিভার্সিটির ভিতরে নাই, সেটা বাইরে। গত আগস্টে মদনমোহন কলেজেও ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে মারা যান আরেক ছাত্রলীগ কর্মী। আর প্রধানমন্ত্রীর সিলেট সফরের আগের দিনে হাবিব হত্যা অনেকটা ইমেজ সংকটে ফেলে দিয়েছে সংগঠনকে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ধর্ষণ চেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 2 এসআই এবং মুগদা থানার 1 এসআই সহ 5 জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 2-এ মামলা করেছেন এক নারী। বুধবার দুপুরে মামলার আংশিক শুনানি শেষে বিচারক শফিউল আজম আগামীকাল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। অভিযোগকারী বলেন, গত 3 ডিসেম্বর মুগদা থানার এসআই কাদেরের বাসায় বাদীকে নির্যাতন করা হয়। একই ঘটনার রেশ ধরে বাদী ও তার ছোট ভাই ইমরানকে যাত্রাবাড়ী থানায় এনে আবারও নির্যাতন করা হয়। এই ঘটনা যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শঙ্কর 2 এসআই জড়িত বলে দাবি করেন বাদী। ব্যাংক কর্মকর্তা গোলাম রব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদ শিকদারকে গ্রেফতার করতে হাইকোর্টের 2 সপ্তাহের রুলের অনুলিপি মোহাম্মদপুর থানায় পৌঁছেছে। বুধবার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে এই অনুলিপি গ্রহণ করেন থানার তদন্ত কর্মকর্তা আফজাল হোসেন। তারা আশা করছেন, আদালতের প্রতি সম্মান রেখে আদেশ বাস্তবায়নে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নেবে থানা কর্তৃপক্ষ। গত সোমবার এসআই মাসুদের বিরুদ্ধে রাব্বির অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এই রুল জারি করেন। আমরা এটা মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে এসেছিলাম, উনি ছিলেন না, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সাহেব ছিলেন। ওনাকে আমরা বিষয়টি অবগত করেছি এবং সার্টিফিকেট কপির একটা ফটোকপি দিয়েছি। আশা করি ওনারা এ ব্যাপারে হাইকোর্টের আদেশ কার্যকর করবেন বলে আমরা আশা করছি এবং এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে যে নির্দেশনা কোর্ট দিয়েছেন সেটা কার্যকর করবেন, এজাহার হিসেবে গণ্য করবেন এবং অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন বলে আমরা আশা করছি। প্রবাসী সময়ে আরও থাকছে, পাকিস্তানের পেশোয়ারে বাচা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা, 4 হামলাকারী সহ নিহত 25, পুরো এলাকায় আতঙ্ক, দায়ের শিকার তালেবানের। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে শুরু হয়েছে এবছরের প্রথম তুষারপাত। ঋতু বৈচিত্র্যের অনিন্দ উপহার বছরের প্রথম এই তুষারপাত স্থানীয়দের পাশাপাশি উপভোগ করছেন সেখানকার প্রবাসীরাও। তাপমাত্রা সহনীয় থাকায় বছরের প্রথম এই তুষারপাত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগ করে বাড়তি এক আনন্দ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্টোর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার হঠাৎই কাউকে কিছু বুঝতে না দিয়ে নিউ ইয়র্কের আকাশ থেকে অঝোর ধারায় ঝরতে শুরু করে বছরের প্রথম তুষারপাত।
তাপমাত্রা 31 ডিগ্রি ফারেনহাইটে থাকায় আবহাওয়া ছিল সহনীয়। নিউ ইয়র্কবাসীর অনুভূতিতে এ যেন বাঙালি কবির ভাষায় বাদল ও দিনেরও প্রথম কদম ফুল। অনেক ভালো লাগতেছে এবং আমি আমেরিকাতে নতুন আসছি এবং এই সোনোটা আমার জীবনে প্রথম দেখা। তুষার আনন্দে সিক্ত হয়েছেন সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটায় ব্যস্ত বাবা মায়েরাও। অনেক ভালো লাগছে কারণ এই বছরের প্রথম স্নো এটা, আর আজকে তুলনামূলকভাবে ওয়েদারটাও অনেক ভালো। এছাড়াও ছোট্ট সোনামণিরাও উপভোগ করছে বছরের প্রথম এই তুষারপাত। আমি লাইক করি বিকজ ওখানে স্নেওফ্লেক্স আসে। গেল বছরের তুষারপাতের অনুপস্থিতির আক্ষেপ যেন এরই মধ্যে অনেকটাই ঘুচিয়ে দিয়েছে এবছরের প্রথম এই তুষারপাত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নারায়ণগঞ্জের বাবুরাইলে 2 শিশুসহ 5 জনকে হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং হত্যা রহস্য শিগগিরই দেশবাসীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। বুধবার রাত 8:30টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। ছোট ছোট যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা তদন্তের জন্য জোড়া দেওয়ার চেষ্টা করছি সবকিছু। এখন আমরা অনেস্টলি বলছি যে উই আর ভেরি ক্লোজ, যে এটা ডিটেকশনের জন্য আমাদের আসলে এখন কি বলা যায় যে ইনভেস্টিগেশনের যে আমাদের পর্যায়টা, এটা ডিটেকশনের জন্য প্রায় আমরা খুব কাছাকাছি চলে আসছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর যে প্রকৃত অবস্থা এবং একেবারে আপডেট যেটি সেটি জানাবো। দেশে ক্রমশ বেড়ে চলা সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকার নারী। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানির ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। স্কুল পড়ুয়া কিশোরী থেকে বিশ্ববিদ্যালয়ের তরুণী, কর্মজীবী থেকে গৃহবধূ, কেউই এই সহিংসতা থেকে রেহাই পাচ্ছেন না। সাইবার পরিসরে ক্রমশ অসহনীয় হয়ে ওঠা এই পরিবেশের জন্য আইনের শাসনের অভাবকেই দায়ী করছেন নারী অধিকার কর্মীরা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বয়সের সঙ্গে সঙ্গে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। কয়েক দশক আগেও যেখানকার নারীদেরকে বলা হতো পশ্চাৎপদ, সেখানে নারী শিক্ষা ও অগ্রায়নে বিশ্বব্যাপী বাংলাদেশ এখন সমাদৃত হচ্ছে পথিকৃৎ হিসেবে। শিক্ষা দীক্ষার মতো নারীরা পিছিয়ে নেই প্রযুক্তির ব্যবহারেও। সরকারি হিসেবে দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 5.5 কোটি জনগোষ্ঠীর মধ্যে নারীর সংখ্যা 1 কোটিরও বেশি, যাদের বড় একটি অংশ আবার যুক্ত রয়েছেন ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে। কিন্তু সাইবারের মুক্ত জগতে তারা কতটা নিরাপদে বিচরণ করতে পারছেন? আমরা এটা হ্যাক করছে, খুব অশ্লীল কিছু স্ট্যাটাস, পর্ন ভিডিও আপলোড দেওয়া হয়েছে। সম্মানের দিকটা চিন্তা করে হয়তো সবাই ওই জিনিসটা প্রকাশ করতে চায় না। আমি যদি রাস্তা দিয়েও হাঁটতে যাই বা ক্লাসেও যাই, দেখা যায় যে আমাকে অন্য দৃষ্টিতে দেখে, যে আর কোনো মেয়ে পেল না, ওকেই ধরলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে কেবল রাজধানীতেই ফেসবুক ব্যবহারকারী নারীদের শতকরা 85 জনই কোনো না কোনোভাবে সাইবার সহিংসতার শিকার হচ্ছেন। আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বলছে, প্রতিদিন তাদের কাছে যত অভিযোগ আসে তার 80 ভাগই নারী হয়রানি বিষয়ক। এছাড়া একই কারণ পাওয়া গেছে সাইবার আদালতে পড়া মামলাগুলোর সিংহভাগ ক্ষেত্রেও। এখানেই শেষ নয়, সাইবার সহিংসতা অনেক ক্ষেত্রে মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। গণমাধ্যমের দেয়া তথ্য অনুসারে ইন্টারনেটে নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ পাওয়ায় সামাজিক ভয় আর লজ্জায় গত 11 মাসে দেশের বিভিন্ন এলাকায় আত্মহত্যা করেছেন অন্তত 3 নারী। এছাড়া আত্মহত্যার চেষ্টা করেছেন আরও অন্তত 7 জন, যাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার এই স্কুল ছাত্রী। আমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে না। আমি ভাবছি আমি কোনোদিন লেখাপড়া করতে পারবো না, কারণ আমি অনেকদিন পর্যন্ত স্কুলে গেছিলাম, রুম থেকে বেরোতে পারছি না। যে দেখতো সে আমার দেখে হাসিতে আঙুল দিয়ে ইশারা করতে, এরকম করতো। কঠোর আইন থাকার পরও সঠিক প্রয়োগ না থাকাকেই এই অবস্থার জন্য দায়ী করছেন নারী অধিকার কর্মীরা। নালিশটা দেয় না কেন, যে এটা যদি আমি কোনো অভিযোগ করি আমি কোনো রকম ফলাফল দেখতে পাবো না। নারী নির্যাতন যে কেউ করুক না কেন, তাকে একটা জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে প্রযুক্তি একা একা কোনো রকম নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না। সম্প্রতি জাতিসংঘ থেকে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে প্রতিদিন যে সংখ্যক নারী ইন্টারনেট ব্যবহার করছেন তাদের 4 ভাগের অন্তত 3 ভাগ সহিংসতার শিকার হচ্ছেন। উন্নয়নশীল দেশগুলোতে এ হার আশঙ্কাজনক হারে বাড়ছে বলেও এই গবেষণা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। তাই এই ব্যাপারে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে বাংলাদেশে এটি মাথা ব্যথার একটি নতুন কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডিজিটাল বাংলাদেশ আর দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে জঙ্গিবাদ ও সাইবার অপরাধকে কঠোর হাতে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। এছাড়া ইন্টারনেট সহ তথ্য প্রযুক্তি ব্যবহারের খরচ আরও কমানো দরকার বলেও তিনি মনে করেন।
বুধবার দুপুরে রাজধানীর কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যানে 7ম ডিজিটাল আইসিটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। 6 দিনের এই আয়োজনে বেচাবিক্রি কয়েক গুণ বাড়বে বলেই আশা করছেন ব্যবসায়ীরা। মেলায় কম্পিউটার সিটি সেন্টারের 600-রও বেশি স্থায়ী প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য দিচ্ছে মূল্য ছাড়সহ নানা ধরনের অফার। আর 10 টাকা মূল্যের প্রবেশ টিকিট কিনে বিভিন্ন ধরনের অফারের সুযোগ নিতে মেলায় আসছেন আগ্রহীরা। বিনা পয়সায় কম্পিউটার ল্যাবরেটরি তৈরি করে দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। সেই পরিকল্পনার ভিতরে আপনার ইন্টারনেটের উপরে 15% ভ্যাট, এইটা তো যায় না। তাহলে নিম্নবিত্ত ছেলেটা, সেই ছেলেটার জন্য তো চাপ হয়ে গেল। 350 জন এমপি যদি অর্থমন্ত্রীর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তাহলে কিন্তু আপনার এই 4% ভ্যাট মনে বাতিল হয়ে যাবে। পৃথিবী যখন তথ্য যোগাযোগ প্রযুক্তির বিপ্লবে প্রবেশ করেছে, তখন প্রত্যেক নাগরিকের ইন্টারনেট ব্যবহার করার অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক লেখক মোস্তফা চৌধুরীর ৭১-এর যুদ্ধশিশু অবিদিত ইতিহাস গ্রন্থের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আলোচনা হয়। কানাডায় বড় হওয়া যুদ্ধ শিশুদের সাক্ষাৎকারের ভিত্তিতে বইটি লেখা হয়েছে। এখানে 15 জন যুদ্ধ শিশুর কথা উঠে এসেছে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ মঞ্জুর ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষক আফসান চৌধুরী ও ব্যারিস্টার তুরিন আফরোজ। বক্তারা বলেন, ৭১-এ 2 লাখ নির্যাতিত নারীর অনেকেই যুদ্ধ শিশুর জন্ম দেন, কিন্তু পারিবারিক ও সামাজিকভাবে তাদের গ্রহণ করা হয়নি। ৭১-এর যুদ্ধ শিশু অবিদিত ইতিহাস বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অনন্য দলিল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন বক্তারা। দেশের বাইরের খবর। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাচাখান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের গুলিতে শিক্ষক ও শিক্ষার্থী সহ 21 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। হামলার পর ক্যাম্পাসে অভিযান চলাকালে সেনা সদস্যদের গুলিতে 4 হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান টিটিপি। বুধবার সকালে গুলি আর বিস্ফোরণের শব্দে উত্তর পশ্চিমাঞ্চলীয় চরসাদ্দা শহরের বাচাখান বিশ্ববিদ্যালয়ে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্দুকধারীদের হামলার সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথি সহ অন্তত ৩৫০০ মানুষ ক্যাম্পাসের ভেতরে ছিল বলে জানায় গণমাধ্যম। এদের মধ্যে অনেকে দৌড়ে পালাতে পারলেও হামলাকারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন অনেকে। প্রথমে আমরা ক্যাম্পাসের পেছন দিক থেকে গুলির শব্দ শুনতে পাই, তখন বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেইনি। পরে আরো কয়েক দফা গুলি আর বিস্ফোরণের শব্দ পেয়ে সবাই গিয়ে ক্লাসরুমে আশ্রয় নেই। ততক্ষণে সেনা সদস্যরা চলে আসেন। বন্দুকধারীরা আল্লাহু আকবার বলতে বলতে মানুষ হত্যা করছিল। বিশ্ববিদ্যালয়ে হামলার পর আমাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের এক বন্ধু ভয়ে উঁচু ভবন থেকে লাফিয়ে নিচে পড়ে। হামলার পর ক্যাম্পাসে চলমান অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র। তিনি জানান, সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এছাড়া আহত অর্ধশতাধিক মানুষকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান টিটিপি। এর আগে 2014 সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান হামলায় শতাধিক শিশু, শিক্ষার্থী সহ প্রায় 150 জন নিহত হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। আফগানিস্তানের রাজধানী কাবুলে রাশিয়ার দূতাবাসের সামনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের 6 কর্মী সহ অন্তত 7 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। পুলিশের বরাতে রয়টার্স জানায়, বুধবার রাতে দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের বহনকারী ভ্যানকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন নারী রয়েছেন, তবে ভ্যানটিতে থাকা কতজন হামলার শিকার হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। নিজেদের সব কর্মী নিরাপদে আছেন বলে জানিয়েছে রাশিয়া দূতাবাস। গেল বছর কুন্দুজ দখলে থাকার সময় সেখানে তালেবানের হত্যা, ধর্ষণ সহ নানা অপকর্মের খবর প্রকাশের জেরে গেল কয়েকদিন থেকেই টোলো নিউজ নামের ওই বেসরকারি চ্যানেলের সাংবাদিকদের হুমকি দিয়ে আসছিল তালেবান। খেলার খবর। পরীক্ষা নিরীক্ষার ম্যাচে ব্যর্থ বাংলাদেশ। অনভিজ্ঞ ক্রিকেটার খেলানোর সুযোগ নিয়ে বাংলাদেশকে 31 রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ের সিরিজে ফিরল অতিথিরা। আগে ব্যাট করে 6 উইকেটে 187 রান করে জিম্বাবুয়ে, জবাবে 156 রানে থামে টাইগারদের ইনিংস। আবুল বাশারের ক্যামেরায় খুলনা থেকে হুমায়ুন কবির রোজের ম্যাচ রিপোর্ট।
ভয়টাই বাস্তবে রূপ নিল। পরীক্ষা নিরীক্ষার ম্যাচে 5টি পরিবর্তনের সঙ্গে 4 ক্রিকেটারের অভিষেকে ফলাফল হয়েছে বুমেরাং। আর তাতেই বছরের প্রথম জয়ের স্বাদ পেল অতিথি জিম্বাবুয়ে। আর প্রথম হারে তিক্ত অভিজ্ঞতা নিল স্বাগতিক বাংলাদেশ। এর আগে টস জিতে বাংলাদেশের অনভিজ্ঞ বোলিং আক্রমণে দারুণ শুরু জিম্বাবুয়ের। তবে দলীয় 45 রানে অভিষিক্ত শহীদে কাটা পড়েন 20 রান করা অধিনায়ক হ্যামিল্টন মাসাকাজ্জা। মাঝে বৃষ্টির রসিকতায় কিছু সময় খেলা বন্ধ থাকলেও ঠিকই উইকেটের চারপাশে রানের বৃষ্টি ঝরান সিবান্দা ও মুতাম্মাবি। তবে বেশি দূর এগোতে পারেননি দুজনে। মুতাম্মাবিকে 20 রানে ফিরিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের 3 ফরম্যাট মিলিয়ে 400 উইকেট শিকারের অনন্য নজির গড়েন সাকিব আল হাসান। এরপর পরই সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে 50 থেকে 6 রান দূরে থাকতে আউট হন সিবান্দা। কিন্তু তাতেও লাভ হয়নি। স্বাগতিক বোলারদের বেশ পিটিয়েছেন মেলকম ওয়ালার ও উইলিয়ামস। শেষ পর্যন্ত ওয়ালারের 49 ও উইলিয়ামসের 32 রানে চড়ে বাংলাদেশের বিপক্ষে 187 রানের সর্বোচ্চ স্কোর পায় জিম্বাবুয়ে। ইতিহাস বলছে টি-20তে সর্বোচ্চ 165 রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। তাই এদিন রেকর্ড করে জিততে হবে টাইগারদের। এমন সমীকরণে প্রথম ওভারে ধাক্কা ইমরুলের উইকেট হারিয়ে। কিন্তু পুরো সিরিজে দারুণ সফল সাব্বির ও সৌম্যতে স্বপ্নবাজ হয়ে ওঠে আবু নাসের স্টেডিয়ামের গ্যালারি। 67 রানের গুরুত্বপূর্ণ জুটি করে সৌম্য ফেরেন 25 রান করে। সতীর্থের বিদায়ের পর সাব্বির 50 হাঁকিয়ে প্যাভিলিয়নে। এরপর অভিষিক্ত মোসাদ্দেক ম্যাচের মোড় ঘোরাতে পারেননি, আউট হন 15 রান করে। চাপে পড়ে বাংলাদেশ। আস্কিং রান রেটও বাড়ে দ্বিগুণ হারে। 36 বলে প্রয়োজন 88 রান। কিন্তু আশার আলো নিভে যায় সাকিব ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ দ্রুতই আউট হলে। এরপর সোহানের 30 আর অভিষিক্ত মুক্তার আলীর 19 রানে হারের ব্যবধান কমিয়েছে মাত্র। পরীক্ষা নিরীক্ষার পর এই ম্যাচে প্রত্যাশার প্রাপ্তি কতটুকু মিলেছে তা কোচ হাতুরু সিং এরই ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হলো শেষ ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে না থাকলে সিরিজ হারানোর আক্ষেপের সাথে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে অন্তত 10 পয়েন্ট হারাবে বাংলাদেশ। শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘন কুয়াশার গুড়ি গুড়ি বৃষ্টিতে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। রাতে অসহায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বৃষ্টির পর শীত আরো বাড়বে বলছে আবহাওয়া অফিস। মুক্তিপণ না পেয়ে কক্সবাজারের রামুতে 2 ভাইকে হত্যা। গভীর জঙ্গল থেকে লাশ উদ্ধার। জড়িত সন্দেহে আটক 9। সরকারের প্রচেষ্টায় নাশকতা নিয়ন্ত্রণে আসায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। জাতীয় সংসদে বছরের প্রথম অধিবেশনের ভাষণে বললেন রাষ্ট্রপতি। পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আবারও বিদেশিদের কাছে নালিশ বিএনপির। গুলশানে কূটনীতিকদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক। এবং অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামার খেসারত দিল বাংলাদেশ। খুলনায় তৃতীয় টি-20তে 31 রানে হারল টাইগাররা। সিরিজে ফিরল জিম্বাবুয়ে। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা নিউজ ডিজিটাল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মুহূর্তে পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।